ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আয়তে বলেছে চাপের এসআই একক নিউটন পার মিটার স্কয়ার। 2 হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 3 মার্কিউরাস ক্লোরাইডের সংকেত Hg2Cl2। 4 প্রদত্ত কোনটি উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে কাজে লাগে? হাইড্রোজেন। 5 প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড। 2 আয়তে বলেছে 20 নিউটন ওজনের একটা বস্তু যখন জলে ভাসে তখন বস্তুটিতে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়? 20 নিউটন। 2 বলেছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি জাতীয়? সোজা এবং সদ ও অসৎ। 3 বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটে কিসের মাধ্যমে? আয়নের মাধ্যমে। 4 পরীক্ষাগারে অক্সিজেন তৈরিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভূমিকা কি? অনুঘটক হিসাবে কাজ করে। 5 কার্বনের কোন রূপভেদটি তড়িৎ পরিবহন করে? গ্রাফাইট। 3 আয়তে বলেছে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? লিখবে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন তরলে ডোবানো কোনো বস্তুর উপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করবে নিম্নলিখিত বিষয়গুলির উপরে নির্ভর করে। 1 হচ্ছে অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 2 হচ্ছে তরলটির ঘনত্ব। ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 3 অভিকর্ষজ ত্বরণ। সংশ্লিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ জি এর মান যত বেশি হবে প্লবতা তত বাড়বে। 3 বলেছে 2 নম্বরে বলেছে পুকুরের জলে গাছের কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের পরেও সূর্যকে দেখা যায়? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ বা আলোর প্রতিসরণ ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায়। আর এটা বলেছে পুকুরের জলে গাছের কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? লিখবে জলাশয়ের উপরিতল সমতল দর্পণের মতো আচরণ করে তাই গাছ থেকে আগত রশ্মি প্রতিফলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে। যেহেতু সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ ও সমশীর্ষ হয় তাই এক্ষেত্রেও প্রতিবিম্ব অসৎ এবং সমশীর্ষ হবে। 3 বলেছে হাইড্রোজেনের আইসোটোপগুলির নাম লেখো। হাইড্রোজেনের 3টে আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। 4 বলেছে কার্বোজেন কি? এর একটি ব্যবহার উল্লেখ করো। লিখবে 5% কার্বন ডাই অক্সাইড মিশ্রিত অক্সিজেনকে বলা হয় কার্বোজেন। এটি সাধারণত নিউমোনিয়া আক্রান্ত রোগী, মরণাপন্ন রোগী কৃত্রিম শ্বাসকার্য চালানোর কাজে ব্যবহার করা হয়। 5 বলেছে ফুলারিন কি? লিখবে সাম্প্রতিককালে আবিষ্কার হওয়া কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো ফুলারিন। এটি কার্বনের বিশুদ্ধতম রূপভেদ। কোন কোন ফুলারিন অণুতে 60টি 70টি কার্বন পরমাণু থাকে। এটা দেখতে অনেকটা রাগবি বলের মতো হয়। ন্যাপথলিন বাষ্পকে বাইরের অনুপস্থিতিতে আর্গন গ্যাসের মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে ফুলারিন উৎপন্ন হয়। ব্যবহার হচ্ছে উচ্চ উষ্ণতায় ফুলারিনকে অর্ধ পরিবাহী রূপে আর কম উষ্ণতায় ফুলারিনে সোডিয়াম বা পটাশিয়াম যৌগকে অতি তড়িৎ পরিবাহী রূপে ব্যবহার করা হয়। 2 হচ্ছে তেজস্ক্রিয় ফুলারিন যৌগ ক্যান্সার বা এইডস চিকিৎসায় ব্যবহৃত হয়। 3 গবেষণার কাজে ব্যবহৃত খুব ছোট আকারের নল ন্যানোটিউব প্রস্তুত করতেও ফুলারিন ব্যবহৃত হয়। আর ভবিষ্যতে সৌরকোষ ও ব্যাটারিতে এটি ব্যবহার করা যেতে পারে। 4 আয়তে বলেছে পলিমার কাকে বলে? একটি বায়োডিগ্রেডেবল আর একটা নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। পলিমার কাকে বলে? লিখবে একই রকম বা বিভিন্ন রকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে তাদের পলিমার বলে। আর বলেছে একটি বায়োডিগ্রেডেবল আর একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল পলিমার হচ্ছে যেগুলো পরিবেশে জৈব ভঙ্গুর, যেমন চটের ব্যাগ, আনাজের খোসা, মাছ মাংসের টুকরো, ডাবের খোলা, কাগজ, মরা জীবজন্তু, গাছের পাতা। আর নন বায়োডিগ্রেডেবল পলিমার হচ্ছে পলিথিনের ব্যাগ, পিভিসি পাইপের টুকরো, ডট পেনের রিফিল, নাইলনের দড়ি, ওষুধের মোড়ক ইত্যাদি। তো একটা করে বলেছে যে কোনো একটা দিয়ে দেবে। 2 বলেছে পরীক্ষাগারে কিভাবে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয় বিক্রিয়ার সমীকরণ দাও। এটা আছে 119 পাতায়। লিখবে পরীক্ষাগারে অক্সিজেন তৈরি করতে গেলে পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগে। ব্যবহৃত সরঞ্জাম বুনসেন বার্নার, হার্ড গ্লাস, টেস্ট টিউব, সচ্ছিদ্র এগুলো লাগে।
এই যে হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড, টেস্ট টিউবে পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণকে বার্নারের সাহায্যে তীব্রভাবে উত্তপ্ত করলে প্রাপ্ত অক্সিজেন বেরোয় এবং প্রাপ্ত অক্সিজেন গ্যাস জলে নিম্ন অপসারণের সাহায্যে গ্যাস শ্রেণীতে সংগ্রহ করা হয়। আর এইটা হচ্ছে বিক্রিয়া। এই বিক্রিয়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক রূপে কাজ করে। বিক্রিয়ার এখানে শুধু সমীকরণ দাও বলেছে, তো এটা দিয়ে লিখে দেবে বিক্রিয়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক রূপে কাজ করে। তিনেতে দিয়েছে মূলক কাকে বলে, সালফেট মূলক আর অ্যামোনিয়াম মূলকের সংকেত লেখো। এটা আছে বইয়ের 80 পাতায়। লিখবে যে একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বা র্যাডিক্যাল বলে। তাহলে একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বা র্যাডিক্যাল বলা হয়। সালফেট মূলক আর অ্যামোনিয়াম মূলক NH4+ আর সালফেট হচ্ছে SO4 2-। চারেতে এতে বলেছে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে দুইটি পার্থক্য লেখো। সদ্বিম্ব আর অসদ্বিম্বের দুটি পার্থক্য বলেছে, লিখবে বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে সদ্বিম্ব বলে। আর সদ্বিম্ব হচ্ছে বস্তুর সাপেক্ষে উল্টো বা অবশিষ্ট হয়। আর অসদ্বিম্ব হচ্ছে আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দু বস্তুর অসদ্বিম্ব বলা হয় আর বস্তুর সাপেক্ষে সোজা বা সমশীর্ষ হয়। দুটো পার্থক্য লিখতে বলেছে। বিতে দিয়েছে একটা সমতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার একটা বস্তু সমতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে আছে, বস্তু থেকে ওই দর্পণে গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত, 10 + 10 20 সেন্টিমিটার। 5-এর এতে বলেছে 20 কেজি জল 0.5 বর্গমিটার ক্ষেত্রফলে কতটা চাপ সৃষ্টি করতে পারে। এই অঙ্কটা করবে যে আমরা জানি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানে, তাহলে 20 কেজি পরিমাণ জলকে পৃথিবী 9.8 × 20 নিউটন মানে 196 নিউটন বল দিয়ে টানবে। অতএব তলদেশের ওপর জলের চাপ বল বাই ক্ষেত্রফল 196/0.5 মানে 392 নিউটন পার বর্গমিটার। বিতে বলেছে ভাসমান বস্তু আপাত ওজনহীন হয় কেন। লিখবে তরলে আংশিক বা পূর্ণ অবস্থায় নিমজ্জিত কোনো বস্তুর ওপর দুটি বল ক্রিয়া করে। খাড়া নিচের দিকে বস্তুর ওজন এবং একই রেখা বরাবর ওপরের দিকে প্লবতা বল। দুই ক্ষেত্রে এই প্লবতা বলের মান সর্বদাই বস্তুর ওজনের সমান। সুতরাং ভাসমান বস্তুর কার্যকরী ওজন বা আপাত ওজন B - W = 0। এই কারণে ভাসমান বস্তু আপাত ওজনহীন হয়। বিয়ের অথবাতে বলেছে যে একটা ছোট পেরেকের টুকরো বালতি জলে ফেলে সেটা ডুবে যায়, অথচ অনেক ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন। লিখবে পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে পেরেকের তুলনায় বাটির ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে, তাই বাটিটা জলে ভেসে থাকবে। পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে, তাই পেরেক ডুবে যাবে। বিধে দিয়েছে 1 কেজি ভার সমান কত নিউটন, G = 10 মিটার/সেকেন্ড²। 1 কেজি ভার সমান 9.8 নিউটন হবে। আচ্ছা, এবার আসি লাইফ সায়েন্সে। একের আয়তে বলেছে কোন কোষ অঙ্গাণু এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে উৎপন্ন হয়, গলগি বস্তু। 2 মাইসেলিয়াম উপস্থিত থাকে ছত্রাকে। 3 মানব দেহে যে হরমোন বিভিন্ন পেশি আর হাড়ের দৈর্ঘ্য বাড়ায় তা হলো সোমাটোট্রপিক হরমোন। 4-এ দিয়েছে সঠিক জোড় বেছে নাও। এ হবে ম্যানগ্রোভ শ্বাসমূল। 5 যে গাছের ছাল মশলা রূপে ব্যবহৃত হয় তা হলো দারুচিনি। 2 আছে স্তম্ভ মেলানো। আইতে স্নায়ুকোষ হবে। উদ্দীপনা পরিবহন। 2 রাইজোবিয়াম হবে। নাইট্রোজেন স্থিতিকরণ। 3 গ্লুকাগন হবে। অগ্ন্যাশয় গ্রন্থি। 4 অভয়ারণ্য ইনসিটু সংরক্ষণ। 5 জায়ান্ট পান্ডা বাঁশপাতা। 3-এর আইতে বলেছে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন। এই উত্তরটা লিখবে যে কোনো সজীব কোষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে কোষটির কার্যক্ষমতা নষ্ট হলে বা কোষটি পুরনো ও জীর্ণ হয়ে গেলে সংশ্লিষ্ট কোষটির লাইসোজোম ভেঙে যায় এবং এর মধ্যে উৎসেচকগুলি বেরিয়ে এসে সমগ্র কোষটিকে ধ্বংস করে। এই কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। 2-এ বলেছে কোন রোগগুলি কোন প্রকারের অণুজীব সৃষ্টি করে। এটা আছে বইয়ের 189 পাতায়। প্রথমে দিয়েছে কলেরা। কলেরা হলো ব্যাকটেরিয়া।
ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে আছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। তাহলে কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ম্যালেরিয়া হচ্ছে আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। যক্ষা, যক্ষাও হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর আছে ছুলি, ছুলি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। তাহলে যক্ষা আর কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ম্যালেরিয়া হলো আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ, আর ছুলি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। তিনে দিয়েছে হরমোন না উৎসেচক কোনটি রাসায়নিক বার্তাবাহক এবং কেন তা বুঝিয়ে লেখো। এই উত্তরটা লিখবে। তাহলে হরমোন না উৎসেচক কোনটি রাসায়নিক বার্তাবাহক। হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয়ে থাকে। হরমোন সজীব কোষ থেকে খরিত প্রোটিন ধর্মী, গ্লাইকোপ্রোটিন ধর্মী, অ্যামিনো ধর্মী ও বা স্টেরয়েড ধর্মী রাসায়নিক পদার্থ। হরমোন উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে বা স্থানীয়ভাবে রাসায়নিক বার্তা বহনের দ্বারা বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এই জন্য হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবাহ বলে। চারেতে দিয়েছে বন বাঁচানোর 2টি পদ্ধতি লেখো। এই যে কি করে বন বাঁচানো সম্ভব, এখানে 5খানা পয়েন্ট আছে। এক হচ্ছে বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করা, 2 গাছ পোতা ও নতুন নতুন বনাঞ্চল তৈরি করা, 3 বনে আগুন লাগার সম্ভাবনা কমানো ও বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করা, 4 বনের পরিণত গাছ কাটা এবং সেই জায়গায় ওই একই প্রজাতির নতুন গাছের চারা লাগানো, আর 5 বনের গাছে কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। তো যে কোনো দুটো পদ্ধতি লিখে দেবে। 5-এ বলেছে কচুরিপানা এবং শাল গাছের একটি করে ব্যবহার উল্লেখ করো। এটা আছে তোমাদের বইয়ে 274-75 পাতায়। 274 পাতায় আছে কচুরিপানার ব্যবহার, একটি করে ব্যবহার বলেছে। তো এই 2-এর পয়েন্টটা দেবে। সোজা আছে যে কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, এটিকে বায়োগ্যাস রূপে বায়োগ্যাসের উৎস রূপে ব্যবহার করা হয়। এছাড়া লিখতে পারো যে কচুরিপানার সহ্য ক্ষমতা অত্যধিক বেশি, ভারী ধাতু শোধন ক্ষমতা বেশি হওয়ায় বের হওয়া নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল, লেড ও মার্কারির মতো ক্ষতিকারক ধাতুকে শোধন করতে পারে, ফলে জল দূষণমুক্ত আর ব্যবহার উপযোগী হয়। নাইট্রোফিকেশন পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণে কচুরিপানার মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বলেছে শাল গাছের ব্যবহার। এই যে শাল গাছে আছে কাঠ, খুঁটি, আসবাবপত্র, জানলা দরজার কাঠের ফ্রেম, পাটাতন, নৌকা, জাহাজের জেটি, সেতু প্রভৃতি তৈরি করার জন্য শক্ত আর টেকসই কাঠ পাওয়া যায় শাল গাছ থেকে। গাছ থেকে কাটার সময় কাঠের রং হালকা, আর কাঠ কেটে ফেলে রাখলে গাঢ় বাদামি রঙের হয়ে যায়। নির্মাণ কাজে কাঠের চাহিদা আছে, কিন্তু এই কাঠ পালিশ করার উপযোগী নয়। আচ্ছা, সব থেকে ভালো এই 3টে দেবে। রজন হচ্ছে গুঁড়ি থেকে প্রাপ্ত রজন, স্পিরিট আর বার্নিশ তৈরির কাজে লাগে। ট্যানিন, ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্মশিল্পে ব্যবহৃত হয়। আর শাল বীজ, বীজ থেকে নিষ্কাশিত তেল প্রদীপ জ্বালাতে, রান্নার কাজে আর চকোলেট প্রস্তুত করার কাজে লাগে। 4-এ আসি। 4-এর আয়তে দিয়েছে নিউক্লিয়াসের একটা পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো দেখাতে বলেছে। তো এটা আছে তোমাদের বইয়ের 174 পাতায়। নিউক্লিয়াসের এই ছবিটা দেখিয়ে দেবে। আর এখানে তোমার ক্রোমাটিন জালিকা আর শুধু নিউক্লিওলাস দেখাতে বলেছে। এইটা হচ্ছে নিউক্লিওলাস আর এইগুলো হচ্ছে ক্রোমাটিন। এই জালিকাগুলো ক্রোমাটিন জালিকা, এই দুটো দেখিয়ে দেবে। আর ডান দিকে সব লেবেলিং করবে। 2-তে বলেছে খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীব ব্যবহৃত হয়, এরকম 3টি উদাহরণ দাও। এই যে খাদ্য প্রক্রিয়াকরণ, এখানে আছে 3খানা পয়েন্টই আছে। একটা হচ্ছে দই তৈরি। যখন দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয়, তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। 2 হচ্ছে বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়ার ক্রিয়ায় চিজ, কেক, ধোকলা, ইডলি, দোসা, পাউরুটির মতো নানা খাবার বানানো যায়। 3 ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। 3-তে বলেছে ঝড় বৃষ্টির রাতে বাড়িতে তুমি একা আছো, হঠাৎ লোডশেডিং হয়ে গেল, সব অন্ধকার। এই অবস্থা তোমার দেহে কোন হরমোনটির ক্ষরণ ঘটবে বলে তোমার মনে হয়? কেন? অ্যাড্রিনালিন হরমোন ঘটবে, কারণ শরীরে আর কি ভয় পেলে অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়।
এই উত্তরটা লিখবে যে দেহের জরুরি অবস্থায় অর্থাৎ সংকটকালীন অবস্থায় ভয়, রাগ, মানসিক আবেগের সময় অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এই হরমোন এই সময় আমাদের দেহে হৃদস্পন্দনের হার, রক্ত প্রবাহের গতি বৃদ্ধি, তারারন্ধ্রের প্রসারণ, ত্বকের লোম খাড়া, অধিক ঘর্মক্ষরণ, সচেতনতা বৃদ্ধি, শ্বাসক্রিয়ার হার, রক্তচাপ ইত্যাদি বাড়িয়ে দিয়ে সংকট অবস্থা প্রতিরোধ করতে আর চাপ মুক্ত হতে সাহায্য করে। জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে, তাই জন্য অ্যাড্রিনালিন হরমোন খরিত হবে। 4 দিয়েছে সমুদ্র দূষণের 3টি কারণ। সমুদ্র দূষণের 3টি কারণ লেখো। লিখবে সমুদ্র দূষণের কারণ 1 হচ্ছে রাসায়নিক সার এবং জৈব বর্জ্যযুক্ত ময়লা জল। রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে প্রচুর পরিমাণে পুষ্টি পদার্থ থাকে। এই সমস্ত উপাদান জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয়, ফলে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়। এই ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহ নিঃসৃত অধিবীজ জলকে বিষাক্ত আর দূষিত করে তোলে। 2 নম্বর দেবে তেল। তেল বহনকারী জাহাজ সমুদ্রে যাতায়াতের সময় বা জাহাজ ডুবে গেলে সমুদ্রে তেল মেশে সামুদ্রিক জীবনের ক্ষেত্রে এই তেল বিষের মতো কাজ করে। 3 হচ্ছে তাপীয় দূষণ। তাপ উৎপাদনকারী কেন্দ্র বা বিভিন্ন শিল্প কারখানা থেকে গরম জল সমুদ্রে ফেলা হয়, ফলে সমুদ্রের জলে অক্সিজেনের ঘনত্ব কমে যায় আর বহু প্ল্যাঙ্কটন ও প্রাণীর জীবনহানি ঘটে। 4 হচ্ছে প্লাস্টিক। সমুদ্রের জলে ভাসমান প্লাস্টিক বা প্লাস্টিকজাত দ্রব্য জলজ প্রাণীর পক্ষে ক্ষতিকারক। অনেক ক্ষেত্রেই প্লাস্টিক খাবারের সাথে প্রাণীদের পাকস্থলীতে প্রবেশ করে, এদের মৃত্যু ঘটায়। 5 হচ্ছে জলের অম্লতা বেড়ে যাওয়া। বনভূমির হ্রাসের ফলে বাতাসে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এই CO2 এর বিরাট অংশ সমুদ্রের জল শোষণ করে, এর ফলে সমুদ্রের জলের অম্লত্ব বৃদ্ধি পায়। আম্লিক জল বিভিন্ন প্রাণীর শ্বাসকার্যের পক্ষে ক্ষতিকর এবং খোলকযুক্ত প্রাণীদের খোলক ক্যালসিয়াম কার্বনেট নির্মিত এবং প্রবাল দ্বীপের ক্ষতি হতে থাকে। তো এখান থেকে যে কোনো 3টে পয়েন্ট লিখে দেবে। 5 বলেছে ঔষধি গুণসম্পন্ন একটি চিরহরিৎ আর একটি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও, এদের একটি করে ঔষধি গুণ উল্লেখ করো। তো এটা আছে বইয়ে 282 আর 83 পাতায়। আচ্ছা, একটা চিরহরিৎ বৃক্ষ হচ্ছে নিম। তাহলে একটা চিরহরিৎ বৃক্ষ হলো নিম, এর একটি ঔষধি গুণ, নিমের ঔষধি গুণ দিয়ে দেবে। যেখানে আছে তোমার 9খানা। 1 হলো বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস উপকারী। 2 ভাইরাস জনিত মহামারী আর বাতে নিম বীজ কাজে লাগে। 3 কানের ব্যথায়, দাঁত আর দাঁতের মাড়ির ব্যথায় নিম তেল ব্যবহার করা হয়। 4 নিম গাছের মূল বা কাণ্ডের ছাল আর পাতা থেকে তেতো স্বাদের যে ওষুধ তৈরি হয় সেটি বারে বারে ফিরে আসা জ্বর বা ম্যালেরিয়া সারাতে কাজে লাগে। নানা রকম চর্মরোগ সারাতেও এটি ব্যবহার করা হয়। 5 বর্তমানে প্রসাধনী জিনিস, সাবান, শ্যাম্পু, দাঁতের মাজন, পাউডার, নিমজাত পদার্থ ব্যবহার করা হয়। কীটনাশক ওষুধ হিসাবেও নিম তেলের ব্যবহার আছে। আর একটা পর্ণমোচী উদ্ভিদ হলো বেল। লিখবে বেলে থাকে মিউসিলেজ আর পেকটিন, যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ। তারপরে বেলের শরবত আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয়। 3 কাঁচা বা আধকাঁচা ফল খিদে আর হজম ক্ষমতা বাড়ায়। 4 দীর্ঘস্থায়ী পেটের অসুখে বেল কার্যকরী। তো যেখান থেকে যে কোনো একটা পয়েন্ট লিখে দেবে।